আজকের অনুষ্ঠানটি রেকর্ড হচ্ছে 10 জুলাই 2025-এ এবং আশা করি এটি আপনারা দেখতে পাবেন আগামীকাল 11 জুলাই শুক্রবার। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া এবং মানুষের মুখে মুখে একটি কথা উঠে আসছিল। আমরা গতকাল আজকে যেটা রিলিজ হয়েছে একটি এপিসোডে আমরা বিবিসি থেকে যে ভিডিও ডকুমেন্টারি এবং একটি প্রতিবেদন রিলিজ হয়েছিল, এখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা সরাসরি নির্দেশে গুলিবর্ষণ করেছে পুলিশ এবং মানে মারণঘাতী অস্ত্র, মানে হন্তারক অস্ত্র ব্যবহার করে, লিডল উইপন ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন উনি তার অনুসারীদেরকে, প্রশাসনের লোকজনকে। এটা বিবিসিতে এটা বেরিয়ে আসার পর এটা আমরা জানতাম, আমরা বলেছি, কিন্তু জিনিসটা বিবিসিতে যখন আসে, এটা একটা বৈশ্বিক গণমাধ্যম, এখানে এর মূল্য বেড়ে যায়, প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে। কিন্তু আমরা দেখি যে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের মুখপাত্ররা চুপচাপই ছিল প্রথম দিকে। তারা বিবিসির চিরাচরিত প্রথা অনুযায়ী তারা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কি বলতে চান, যে শেখ হাসিনা যে গুলির নির্দেশ দিয়েছিলেন, হত্যার নির্দেশ দিয়েছিলেন, তখন আওয়ামী লীগ তরফ থেকে তেমন কোনো কংক্রিট কিছুই বলা হয় নাই। তারা এড়িয়ে যাওয়া দায় সারা গোছের একটা উত্তর দিয়ে সেরেছে। তো বেশ কয়েক ঘন্টা পরে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে অনেকে জাতির ভাগিনা, জাতির নানা, জান্নাতি ইত্যাদি বলে মজা করে সম্বোধন করেন, তো আমরা সে ধরনের কথা বলছি না। তো সজীব ওয়াজেদ জয় একটি স্ট্যাটাস প্রসব করেন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বাংলায়। স্ট্যাটাসটির বক্তব্য খুবই হাস্যকর মনে হয়েছে আমার কাছে। তো মূল বক্তব্য ছিল, আপনারা অনেকে এর পর্যন্ত দেখে ফেলেছেন, যে মূল বক্তব্য ছিল যে আসলে হাসিনার কথা কণ্ঠস্বর, এটা উনি অস্বীকার করেননি, এটা হাসিনাই বলেছেন, মানে তার মা বলেছিলেন। কিন্তু এটা উনি বলছেন আশ্চর্যজনকভাবে যে 2016-র 1 জুলাই হোলি আর্টিজানে যে অ্যাটাক হয়, সেই সন্ত্রাসীদেরকে হত্যার নির্দেশ ছিল এই অডিও ক্লিপটিতে। এই রেসপন্সটি এতই বাস্তবতা বিবর্জিত, এটা সকলে বুঝতে পারছেন। কিন্তু আওয়ামী অনুসারীরা, শেখ নয়, উনি সজীব ওয়াজেদ জয় সাহেব, ওনারা মানুষকে ছেলে ভুলানো একটি গল্প বলার চেষ্টা করেছেন। খুব একটা সফল হননি উনি, সেটা বোঝা যায় যে উনি কিন্তু এই বাংলা এটা সরিয়ে নিয়েছেন। বাংলা যে স্ট্যাটাসটি উনি দিয়েছিলেন ওটা সরিয়ে নিয়েছিলেন। কেন সরিয়ে নিয়েছিলেন এটা আমি প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। কিন্তু উনি এটিম বলে আওয়ামী লীগের একটি অনলাইন একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে, ওরা একটি স্ট্যাটাস দিয়েছিল, নানা ধানাই পানাই টানা পেঁচানো, যেটা বলা হয় আমাদের কথ্য ভাষায় আমরা বলে থাকি, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন এটাকে ডিবাঙ্ক করার জন্য। এটাও খুব একটা হালে পানি পায়নি। আর উনি ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, ওখানে সাংবাদিকতা কিরকম হওয়া উচিত, উনি এটা বিবিসিকে বেশ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। ওনার সেই বিষয়ে কোনো যোগ্যতা আছে কিনা আমি জানি না, উনি হার্ভার্ডে কি পড়াশোনা করেছেন এটুকু জানি, কিন্তু উনি সাংবাদিকতা বা লেখালেখির জগতে ওনার খুব একটা পদচারণা আমরা কখনোই লক্ষ্য করিনি। তো যেই ডিলিটকৃত স্ট্যাটাসটিতে উনি বলেছিলেন যে বিবিসির জন্য লজ্জা, এভাবে শেষ করেছিলেন। অ্যাকচুয়ালি সেই মানেও মিস্টার ওয়াজেদ, আপনি জনগণকে ভোলানোর জন্য এবং যেটাকে ইনডিফেন্সিবল সেটাকে ডিফেন্ড করার প্রচেষ্টা যে আপনি করেছেন, এটার জন্য আপনার লজ্জা হওয়া উচিত আসলে, এবং যারা ওনার কথায় তাল দিয়ে যাচ্ছেন তাদেরও লজ্জা হওয়া উচিত। এটা তো একটা অবভিয়াস ট্রুথ, যেটা বিভিন্ন ফরেন্সিক এভিডেন্সের মাধ্যমে, এবং বিবিসি তো সরকারি কোনো তথ্য নয়, এটা মানে ভিডিও ক্লিপটা লিখিত, এটাকে যাচাই বাছাই করা হয়েছে অত্যন্ত, এবং বিবিসির অনেক দুর্নাম থাকতে পারে, কিন্তু তাদের ফ্যাক্ট চেকিংটা বেশ নিয়ে তেমন কোনো আমরা শুনিনি যে তারা করেছেন। বিভিন্ন অপিনিয়ন ইয়েতে ওনারা বলে থাকেন অনেক কথা, তো সেটা
সেটা নিয়ে অনেকের ডাউট থাকতে পারে, কিন্তু বা বা মতবিভেদ থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের ফ্যাক্ট চেকিং মোটামুটি নির্ভুল হিসেবেই জগৎ জুড়ে প্রমাণিত। এটা তারা বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার ব্যাপারে তাদের অবস্থান পৃথিবীতে 1 নাম্বার না হলে 2-3 নাম্বারের ভেতরে আছে। জয় বলে দিলেন যে এটা হোলি আর্টিজান অ্যাটাক হয়েছে, বিবিসি তার দায়িত্ব পালন করে নাই তারা। অথচ কয়েকদিন আগেই কিন্তু উনি বিবিসির একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন, মানে আমার পক্ষে গেলে এটা ঠিক আছে, আমার পক্ষে না গেলে এটা এটা বানোয়াট। এবং উনি বেশ শিক্ষা টিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন বিবিসি কিভাবে সাংবাদিকতা করবে। খুব আইরনিক্যালি ওনার আম্মার আমলে, ওনার মায়ের আমলে, শেখ হাসিনার আমলে সাংবাদিকতার বিশাল ক্ষতি সাধিত হয়েছে। এই আওয়ামীপন্থী সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং স্বাধীন সাংবাদিকতার চর্চা বন্ধ ছিল। এখন যে খুব স্বাধীন সংবাদপত্র বা মিডিয়া জগৎ, এটা আমি বলবো না, একদম অন্য রকমের সমস্যা এখন দেখা যাচ্ছে। সেগুলো নিয়ে আমরা, সেটা এই এপিসোডের আলোচ্য বিষয় নয়, কিন্তু আগের থেকে বেটার আছে। এখন সরকারকে সমালোচনা করা যায়, বৃহত্তম রাজনৈতিক দল যেটা আছে তার সমালোচনা করা যায়, এবং এই জন্য কাউকে গুম করা হয় না, খুন মানে ইত্যাদি এই ধরনের আয়না ঘরে আটক করে রাখা হয় না, বা হুমকি আসে না অমুক গ্যাসকে আপনি নিতে পারেন, অন্তত সরকারের তরফ থেকে আসে না। কিছু আইসোলেটেড ইনসিডেন্ট হতে পারে, কিন্তু সেটাকে খুব বড় করে ফেনিয়ে ফাঁপিয়ে তুলে দেখানোর চেষ্টা যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের অনুসারী বিভিন্ন 14 দলীয় ঐক্যজোটের লোকজন করে থাকেন, এটা খুবই বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই করে থাকেন। এবং অপতথ্য, অপসাংবাদিকতার আমরা অনেক নজির দেখতে পেয়েছি, এবং এটা তারা চাচ্ছেন। কিন্তু এখন তারাও মোটামুটি নিশ্চুপ হয়ে গেছেন। তারা তো এটা সাময়িকভাবে হয়েছেন। তারা ফেসবুকে এখনো স্ট্যাটাস তেমন একটা দেখিনি যে হাসিনা গুলির নির্দেশ দেননি বা ফেক ভিডিও, এই বাকওয়াস কথাটা আমরা সজীব ওয়াজেদ জয়ের কাছে শুনতে পেলাম। তো আবারও বললি, লজ্জাটা যদি কারো হওয়ার থাকে সেটা সজীব ওয়াজেদ জয়, ওনার নিজেরই হওয়া উচিত। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানা অভিযোগ রয়েছে। উনি দেশ থেকে বহু টাকা নেন এবং উনি নাকি আমাদের ইনফরমেশন টেকনোলজির ব্যাপারে উপদেশ দিয়ে থাকেন। কি উপদেশ দেওয়ার ওনার কি যোগ্যতা রয়েছে সেটা আমরা জানি না, অনেকে জানি না। আমাদের অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি। কালকে আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি বাংলাদেশের আইটি সাংবাদিকতা একদম পথিকৃৎ। উনিও বললেন যে উনিও ঠিক অবগত নন যে জয় কি যোগ্যতায় প্রধানমন্ত্রীর এইসব আইটি নিয়ে উনি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা। উনি হার্ভার্ডে পড়েছেন ইত্যাদি, লেখাপড়া অনেক ভালো ভালো জায়গায় লেখাপড়া করেছেন, কিন্তু অনেক লেখাপড়া বা বইপত্র পড়েও যে মূর্খ থাকা যায় ওটা উনি বারবার প্রমাণ করছেন 5ই আগস্ট থেকে। 6ই আগস্টে উনি একটি স্ট্যাটাস দিলেন যে এখন আপনারা বুঝে নেন, আমরা মানে জনগণকে মিন করে বলেছেন আপনারা বুঝে নেবেন, আমি বা আমার পরিবার আর বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। বলেই উনি আবার 24 ঘন্টা যেতে না যেতেই আবার মত পাল্টে ফেলে বেশ কয়েকটি স্ট্যাটাস প্রসব করেন, তো দেন আর কি। তো তারপর মাঝে মাঝে চুপ করে থাকেন, আবার দেন। আবার মাঝখানে উনি দিল্লি কলকাতাও ঘুরে গেছেন, হয়তো তার মার সাথে তার দেখা হয়েছে, তার কাছে বুদ্ধি পরামর্শ করে নিয়ে গিয়েছেন। তো যেতে না যেতেই উনি কিছুদিনের ভেতরেই দেখলেন যে এরকম একটা বিবিসির একটা গ্রাউন্ড ব্রেকিং একটা ডকুমেন্টারি এবং প্রতিবেদন। তারপরে উনি আসলে থাকতে পারেননি, উনি সেই 5-6 আগস্টের যে ট্রমা ওর থেকে বের হয়ে আসতে পারেননি। আইদার দ্যাট, অথবা উনি ইভিল ইন্টেনশন নিয়ে এ ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। ওনার এখন চুপ করে থাকাটা ভালো। ওনার মা চুপ করে না থাকার জন্যই এই 32 নম্বর বাড়িটা ধ্বংস হয়েছে। এটা ঠিক সমর্থন না করলেও এটা বলতে হবে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। তাদের ক্ষতিই হচ্ছে, লাভ তেমন কিছু হচ্ছে না। আওয়ামী লীগকে তো তারা নিশ্চয়ই চান যে তারা ফিরে আসবেন একসময় পলিটিক্সে, কিন্তু সজীব ওয়াজেদ জয়
যাকে ধরা হচ্ছে, এখন ধরা হচ্ছে যে শেখ হাসিনার উত্তরসূরি হবেন। শেখ হাসিনা আফটার অল বয়স হয়েছে। উনি আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যায় ওনার শারীরিক অবস্থা কেমন। কারণ উনি অনেক রকম অডিও বার্তা পাঠালেও ওনাকে ভিডিওতে কিন্তু গত 11 মাস ধরে দেখা যায় নাই। কেন দেখা যায়নি এটাও একটা প্রশ্নের উদ্রেক করেছে আমাদের ভেতরে। তো উনি যদি দলের হাল ধরতে চান, এটা খুবই কঠিন কাজ। শেখ পরিবারের কেউ একটি দল চালাবেন এত বড় গণহত্যার পরে। এটাকে ম্যাসাকার বলি বা জেনোসাইড বলি, জেনোসাইড হয়তো বলা উচিত না, মানে ম্যাসাকার্স হয়েছিল এখানে, হয়েছিল বিশাল মাপের বড় মাপের হত্যাকাণ্ড তো হয়েছিল। 1400 লোক এক মুখের কথা নয়, এবং আর সংখ্যাটা আরো বেশি হতে পারে। 30,000 লোক আহত হয়েছে। চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন আমাদের যে যোদ্ধারা বীরের মতো নেমে এসেছিলেন রাস্তায়। আমাদের অনেকেই তো ঘরে বসে মৌন সমর্থন দিয়েছে তাদেরকে, কিন্তু রাস্তায় যারা নেমে এসেছেন, যারা দেখেছেন তাদের যে ক্ষোভ এবং অন্যায়ের বিরুদ্ধে জীবন পাত করে সংগ্রামের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে এই বৃহত্তর জুলাই, যেটা 36শে জুলাই শেষ হয়, সেটা আসলে বাংলাদেশের ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসে তুলনাহীন। জয়ের সম্পর্কে আরো কথা শোনা যায়। ওয়াজেদ সাহেব নাকি, মানে সজীব ওয়াজেদ সাহেবের বিবাহ সংক্রান্ত এবং তার নৈতিক স্খলনজনিত বিভিন্ন কথাবার্তা শোনা যায়। আমরা সেদিকে যাব না। নিউ ভিউ ইজ নট দ্যাট কাইন্ড অফ এ চ্যানেল। আমরা ওরকম ব্যক্তিগত আক্রমণ করার থেকে বিরত থাকব। বুঝতে হবে এখন এক পরিস্থিতিটা, রিয়েলিটি মেনে নিতে হবে। ওনার নানার কথা অনুযায়ী উনি রিয়েলিটি কোনোভাবেই মানছেন না। ওনার সামনে চোখে দেখতে পাচ্ছেন যেটা, সেটা উনি দেখে চোখ বন্ধ করে আছেন। এখন এটা বলে না যে একটা বক যদি বালিতে মাথা গুজে থাকে, ওনার এবং ওনার অনুসারীদের অবস্থা হয়েছে এরকম। ওনারা মাথা গুজে আছেন বালির ভেতরে, এবং তাদের আপা, মানে ওনার মা যা বলেছেন এটা তাদের পক্ষে ভুল বলার সম্ভব নয়। তো আমি সাংবাদিকতা জীবনে ওনার সাথে 2বার কি 3বার আমার মোলাকাতের সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল। তো আমার একটা প্রথম মিটিংটা মনে আছে তার সাথে। এটা হয়েছিল আপনার, উনি তখন বিএনপির আমল ছিল। উনি এসেছিলেন দলের কিছু বক্তব্য দেওয়ার জন্য। কথাবার্তা তেমন বলতে পারতেন না, কিন্তু একটু সিনসিয়ারিটি আশা করেছিলেন অনেকে যে উনি একটু সিনসিয়ার হবেন, লেখাপড়া জানা ছেলে, ভদ্রলোক। তো আমরা কিছু সাংবাদিক ওখানে একত্রিত হয়েছিলাম, এবং ওখানে সবাই না, বেশ কিছু খুবই বয়োজ্যেষ্ঠ এবং খ্যাতিমান সাংবাদিক ওই সুধা সদনের বাসায় যেরকম ভাবে স্তুতি তাকে করছিলেন, এবং নানার উত্তরাধিকারী, নানা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার উত্তরাধিকারী হিসেবে তাকে বুটলিকিং, ইফ আই মে ইউজ দ্য টার্ম, তো এরকম চালাচ্ছিলেন। এবং সবাই না, আবার বলছি, অনেকেই ভালো ভালো প্রশ্ন করেছেন বা রেলেভেন্ট কোয়েশ্চেন করছিলেন বা আলাপচারিতা চলছিল, এবং হি ওয়াজ গ্রেসিয়াস হোস্ট। আর উনি স্পষ্টতই তখন বিরক্ত হচ্ছিলেন, বা বিরক্ত না হলেও উনি বিব্রত হচ্ছিলেন, আমার দৃষ্টিতে মনে হয়েছে। কিন্তু বিগত 10-12 বছর, মানে 20 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো সেটা সেই আমলের সেই জয় এখন আর নাই। সে মানে উনি নাই, এরকম বেশ অনেকদিন ধরেই নাই। ওনার আচরণ, বাক ভঙ্গিমা এবং অ্যাটিটিউড, ওভারঅল অ্যাটিটিউড সবকিছুই পরিবর্তিত হয়েছে। উনি একটি পারফেক্ট মুখপাত্র একটি স্বৈরাচারী দলের হতে পেরেছেন। এটা হওয়াই স্বাভাবিক ছিল, যে এটা ওনার ট্রেনিং তো এভাবেই দেওয়া হয়েছে, এবং বলা হয় যে আমাদের প্রতিবেশী দেশের কিছু মানুষজনের ব্যাপক প্রভাব রয়েছে জয়ের উপরে। উনি তার ছোটবেলার বেশ বেড়ে ওঠার সময়ের একটা অংশ ভারতে কাটিয়েছেন, বয়ঃসন্ধিকালের একটা অংশ। তো এটা এরকম, সেখানে তার মাথায় কিছু ইনস্টিল করা হতেই পারে, আমরা নিশ্চিত নই, কিন্তু হতেই পারে। তো জয়কে আমি নিজেও বারবার বলেছি যে জয়
মেবি উনি একটু ভদ্রলোক এবং উনি রাজনীতিতে, আওয়ামী রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে পারেন। এবং কিন্তু আমরা হতাশ হয়েছি, আমি একা নই, আমার মতো অনেকেই হতাশ হয়েছেন যে গুণগত পরিবর্তন তো উনি আনতে পারেননি নাই, উনি বরং 5ই আগস্টের পরে তার এক ধরনের কুৎসিত এবং খুবই আনসিমলি একটা একটা চেহারা ভেসে আসছে। তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা তার উল্কি আঁকা হাতের কথা বলছি না, তার তার মনোভাবের কথা বলছি আমি, যে এটা ঠিক আশা করিনি তা না। আমরা গত আওয়ামী শাসনকালে দেখছিলাম দিন দিন উনি দেশে আসতেন না খুব কম, তো দিনে দিনে অনেক কিছু হয়ে আসছে। এবং আওয়ামী লীগেরও দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। এত সহজ না, আপনারা খুন করে পার পেয়ে যাবেন, এটা হবে না। আমরা দেখেছি যে বিএনপি, জামাত, এনসিপি সবাই এই ব্যাপারে যখনই আওয়ামী লীগ আসার কথা হয়, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো কথা হয়, ওনারা সবাই এক হয়ে যান, নিজেদের ভেতরে সব মতভেদ ভুলে ওনারা দাঁড়িয়ে যান। এবং এটাও সত্যি যে আওয়ামীদের রাস্তায় প্রতিরোধে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করে আসছে 5ই আগস্টের পর থেকে। এবং যে মামলাগুলো তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে বেশিরভাগই কিন্তু বিএনপির নেতাকর্মীরা দিয়েছেন। তো ওনারা যদি মনে করেন যে বিএনপি ক্ষমতা আসার পরে তারা খুব আশ্রয় প্রশ্রয় থাকবেন, তবে আমার ব্যক্তিগত মত হলো ওনারা ভুল করছেন। এটা আমি আসলে বলতে পারছি না যে সজীব ওয়াজেদ জয়ের শুভবুদ্ধির উদয় হোক, কারণ এরকম কোনো আশা নেই, তার শুভবুদ্ধির উদয় হবে না। উনি এরকম করতেই থাকবেন এবং একটা পর্যায়ে ওনার কথা আর কেউ শুনবে না এবং বিলীন হয়ে যাবে। সামনের ইলেকশন, যেটার জন্য বর্তমান সরকার ডিসেম্বরের ভিতরে সব প্রস্তুতি নিতে বলেছেন, সেটা আমরা আশা করি ফেব্রুয়ারিতে হয়ে যাবে। তো এই ইলেকশনে তো আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকছেই না, দু একজন স্বতন্ত্র দাঁড়াতে পারেন। পরবর্তী ইলেকশনগুলোতেও তারা কতটুকু আসতে পারবেন এ নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে, কারণ তাদের ভিতরে কোনো অনুতাপ নাই। তারা তো অ্যাকসেপ্ট করতে হবে যে তারা ভুল করেছে। কিছু দু একজনের কথা শোনা যায় যে ভুল করেছে, কিন্তু এই ওবায়দুল কাদের, যাকে কাওয়া কাদের বলা হয়, তো এটা আসলে বলাটা আমাদের ইয়ের সাথে যাচ্ছে না, মুখ ফসকে আসলে বের হয়ে গেল, তো দুঃখিত। ওবায়দুল কাদের সাহেব এবং আরাফাত এবং তাদের মহান আপা তো আছেনই, ওনারা এক ধরনের, তার বিশ্বাস হয়তো নিজের ভিতরে করেন না, কিন্তু তারা জনগণকে বোঝাতে চান, তার দলীয় লোকদেরকে চাঙ্গা রাখার জন্য তারা অপতথ্য এবং উস্কানিমূলক কথাবার্তা বলেই চলেছেন এবং মিথ্যা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা তারা বলছেন। ওবায়দুল কাদেরকে নিয়ে বাথরুমে আটকে ছিলেন, উনি বেরিয়েছেন ইত্যাদি, এরকম তারা বলেই চলেছেন। তো এই মিথ্যা বলায় সজীব ওয়াজেদ জয়ও যথেষ্ট পারঙ্গমতা উনি অর্জন করেছেন। এটা কি আওয়ামী জিনের কারণে হয়েছে কিনা এটা আমি জানি না, কারণ আমরা শেখ মুজিবুর রহমানকে আসলে ওরকম ওনার ওনার এক ধরনের ফোর্সফুল পার্সোনালিটি ছিল, কিন্তু এরকম ডাহা মিথ্যা কথা অম্লান বদনে বলা সেরকম ছিল বলে আমার জানা নেই। আমরা থাকতে পারে, আই ডোন্ট নো, মানে এরকম আমি আশা করিনি। সবাই তার প্রতিপক্ষ যে মৌলানা ভাসানী, কে উনি হাসিনা জামান বেগম জিয়ার প্রতি যেন কটাক্ষ করে কথা বলেন, উনি মৌলানা ভাসানী এবং ইভেন রব সিরাজুল আলম খান, এদের বিরুদ্ধে উনি ওরকম নোংরাভাবে কথা বলেননি, ইসলামিক দলগুলোর বিরুদ্ধেও বলেননি। উনি যখন প্রচণ্ড জন আক্রোশ, উনি এক ধরনের আশ্রয় উনি দিয়েছেন ফজলুল কাদের চৌধুরী, সবুর খান, এনাদেরকে। তো যা হোক, আমরা প্রসঙ্গোত্তরে চলে আসছি, যে এটা আসলে বঙ্গবন্ধুর স্তুতির জন্য এই অনুষ্ঠানটি আমরা করিনি, বা এই চ্যানেলের কাজও সেটা না। সজীব ওয়াজেদ জয়কে যদি আওয়ামী লীগ মনে করে সজীব ওয়াজেদ জয় তাদের ফেস থাকবে, তাদের নতুন আওয়ামী লীগ বলে যে লিবারাল আওয়ামী লীগ, তার ফেস যদি সজীব ওয়াজেদ জয় হয়, তাহলে সরি, এটা হতে হবে না। হি ইজ নট ফিট এনাফ টু বি এ লিডার অফ এ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। যে এটা হচ্ছে না। আর আমি শেখ পরিবারের আসলে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার, বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার
সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে করছি। তো শেষ করার আগে একটি কথা বলি যে আমাদের মিডিয়া সব ক্ষেত্রে তো দায়িত্বশীল আচরণ করছেন না। আমি মিডিয়াকে হুমকি দেওয়ার ঘোর বিরোধী লোক। যখন ডেইলি স্টার এবং প্রথম আলোর আমরা দেখেছিলাম যে তাদের বিরুদ্ধে এক ধরনের জনতা বিক্ষুব্ধ জনতা তাদেরকে আক্রমণ করার হুমকি দিচ্ছিল এবং তাদেরকে বয়কট করার হুমকি দিচ্ছিল, তখন আমি এর প্রতিবাদ করেছি, ইয়েতে সোশ্যাল মিডিয়াতে করেছি এবং ওপেনলি করেছি। এটা লুকোছাপার কোনো বিষয় না। আমি মনে করি না এটা খুব একটা ভালো দৃশ্য। কিন্তু কিছু কিছু সংবাদপত্র যা করছেন সেটা আসলে সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা বললেও এটা কম বলা হয়। তারা নোংরামি করছেন এবং অপরাধ করছেন, শাস্তিযোগ্য অপরাধ করছেন। এটা অ্যান্ড দে শুড ফেস দ্য মিউজিক। একটা ছোট একটা বলি, যে ভুল বলবো নাকি ইচ্ছাকৃত বলবো, একটি পথিতযশা সংবাদপত্রে বলেছে যে কালকের বিবিসির ভিডিওর মানে বিবিসির প্রতিবেদন ডকুমেন্টারির রেফারেন্স টেনে বলেছে যে শেখ হাসিনা, মানে বক্তব্যটা এরকম যে শেখ হাসিনা তার বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের শুট টু কিল এগুলোর অনুমতি দিয়েছেন। অনুমতি এবং অর্ডার বা নির্দেশের পার্থক্য এনারা জানেন না, এটা আসলে আমার পক্ষে অ্যাকসেপ্ট করা কঠিন। কারণ আমি ওই সংবাদপত্রে বেশ কিছু মানুষকে চিনি বা ওনাদের সাথে দেশে বিদেশে আমার দেখা হয়েছে। তারা এই মিনিংটা জানেন না, এটা তো ঠিক অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, তাদের শুভবুদ্ধি উদয় হবে বলে আশা করি। তাদেরকে আশা এখনো করা যায়, কারণ অনেক ভালো ভালো মানুষ আছেন ওখানে। আমাদের আমরা ঘরে বাইরে তাদের সাথে দেখা হয়। তো এরকম আবার এক অলিগার্কের যে একটা কুখ্যাত অলিগার্কের একটা পত্রিকা বা মিডিয়া আউটলেটসগুলো, তারাও কন্টিনিউয়াস ফটো কার্ড ইত্যাদি নিয়ে অনেক কিছু করে যাচ্ছেন। যদিও এটা ঠিক ঠিক অন্যায় কিনা আমি এটা বিবেচনার ভার জনগণের কাছে ছেড়ে দিচ্ছি, কিন্তু তারা বারবার খোঁচা মারছেন এবং আবার উইথড্র করছেন। এগুলাকে অপসাংবাদিকতার তালিকায় হয়তো ফেলা যায় এবং এগুলো আসলে আমাদের সিরিয়াসলি কাম টু থিঙ্ক অফ ইট, এগুলো অপরাধ। এটা বেশ গুরুতর অপরাধ। জনগণকে বিভ্রান্ত করার অধিকার আপনি একজন সাংবাদিক এই জন্য আপনার নেই। তো আজকের মতো আমরা শেষ করছি। আপনারা আপনার চ্যানেলটির সাথে থাকুন এবং মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।